আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অণুজীব লেকচার নিয়ে আলোচনা করব। তো অণুজীব চ্যাপ্টারটা আসলে মেডিকেলের অ্যাডমিশনে খুবই ইম্পর্ট্যান্ট। ইভেন ভার্সিটি অ্যাডমিশনগুলোর জন্য অণুজীব চ্যাপ্টার থেকে প্রায় সময় ভালোই প্রশ্ন এসে থাকে। তো মেডিকেলেও দেখা যায় প্রায় সময় 1 থেকে 2টো বের একাধিক প্রশ্ন এসে থাকে। তো আমরা অণুজীবের কিছু অ্যানালাইসিস করব অণুজীব প্রশ্ন থেকে বা অণুজীব চ্যাপ্টার থেকে। তো আজকে আমরা মূলত ভাইরাস নিয়ে আলোচনা করব। এখানে মূলত ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া এই 3টা বিষয় নিয়ে বা 3টা পরজীবী বা নিয়ে আলোচনা আছে এই চ্যাপ্টারে। তো আমরা আজকের লেকচারে শুধুমাত্র ভাইরাসটা নিয়ে আলোচনা করব, কারণ ভাইরাসটা নিয়ে অনেক ব্যাপক আলোচনা করা সম্ভব। তো প্রথমত আমরা যদি প্রশ্নগুলোর দিকে খেয়াল করি, এখানে আমরা অপশনগুলো বাদ দিয়েছি, জাস্ট প্রশ্নগুলো রেখেছি। তো প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব এই যে আমি যে প্রশ্নগুলো আমরা মার্ক করেছি এরকম। তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে মোস্ট অফ দ্য জিনিস কমনই হচ্ছে যে কোনটা সঠিক নয়, কোনটা সঠিক, এরকম বা গঠন, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো খুব সম্পর্কিত। বৈশিষ্ট্য থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন এসে থাকে। যেমন এখানে তো সরাসরি বলা আছে যে কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মোস্ট অফ দ্য প্রশ্ন বা বেশিরভাগ প্রশ্ন কিন্তু ভাইরাসের বৈশিষ্ট্য থেকে এসে থাকে, ভাইরাসের বৈশিষ্ট্য এবং ভাইরাসের গঠন থেকে এসে থাকে। তো তাহলে আমরা মোটামুটি অ্যান্সার করতে পারবো যে ভাইরাসের ক্ষেত্রে কোনটা সঠিক বা কোনটা সঠিক নয়, বা ভাইরাসে কি থাকে না থাকে ইত্যাদি বিষয়গুলো। আচ্ছা, তো তাহলে আমরা ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। তাহলে মোটামুটি কিন্তু অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করা হয়ে যাবে শুধুমাত্র আমরা যদি ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে থাকি। তো ভাইরাসের বৈশিষ্ট্য ক্ষেত্রে ভাইরাসটার একটা অদ্ভুত ব্যাপার স্যাপার আছে। মানে স্বাভাবিকভাবে আমরা যে জিনিসগুলো চিন্তা করি যে একটা জিনিস হয়তো জীব হবে বা জ্বরও হবে, এরকমভাবেই তো আমরা ক্লাসিফাই করি, তাই না? যে হয়তো জীব অথবা জ্বর। কিন্তু ভাইরাস এমন একটা জিনিস যেটা জীব এবং জ্বর উভয় হিসেবেই কাজ করতে পারে। ভাইরাস জীব এবং জ্বরও উভয় হিসেবেই কাজ করতে পারে। জীব মানে হচ্ছে যেটা প্রাণ আছে বা এরকম আর কি, তাই তো? বা যার মধ্যে বিভিন্ন মেটাবলিক কার্যক্রম চলে, বা যার মধ্যে হচ্ছে সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি বিষয়গুলো থাকে, বিভাগীয় কার্যক্রম পরিচালনা হয়, সেগুলোকে আমরা জীব বলে থাকি। আর জ্বর বলতে কি বোঝায়? যেগুলোর মধ্যে এই জিনিসগুলো ঘটে না, তাই না? তার যে যাদের কোষের মধ্যে এই জিনিসগুলো বা মেটাবলিক যে কার্যক্রমগুলো আছে সেগুলো ঘটে না। এখন মেটাবলিক কার্যক্রম বলতে কি বোঝায়? যেমন প্রোটিন তৈরি করা, প্রোটিন, শর্করা, শক্তি তৈরি করা, শক্তি তৈরি, বা ভাঙাও বোঝায়। তো তৈরিও হইতে পারে, কোনো কিছু তৈরি করা, বা এই জিনিসগুলো ভাঙা, ভেঙে হচ্ছে প্রয়োজনের তাগিদে যা 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 দরকার হয় ভেঙে ব্যবহার করা। তো এই যে তৈরি করা বা ভাঙা, এই জিনিসটাকে আসলে বলা হয় কি? বিপাক বা মেটাবলিজম। তৈরিটাকে বলা হয় হচ্ছে অ্যানাবলিজম বা উপচিতি, আর ভাঙাটাকে বলা হয় হচ্ছে অপচিতি বা ক্যাটাবলিজম। তো এই টোটালটা মিলিয়ে হয় মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া। আচ্ছা, তো এই যে বিপাকীয় যে বিষয়গুলো আছে সেটা কিন্তু হচ্ছে নাই, সেইটাই বিপাকীয় বিষয়গুলো কিন্তু ভাইরাসের ক্ষেত্রে হয় না। তো আমরা একটা পয়েন্ট পেলাম যে বিপাকীয় যে বিষয়গুলো আছে সেগুলো ভাইরাসে হয় না। আচ্ছা, তো তারপর আমরা আর কি কি বলতে পারি যেগুলো হচ্ছে স্বাভাবিকভাবে জীবে থাকে? যেমন জীবের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে জিনিসগুলো থাকে বা থাকা উচিত সেগুলো হচ্ছে যে এর কোষে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, অঙ্গাণু। এখন কোষীয় অঙ্গাণু কি কি আছে? যেমন কোষীয় অঙ্গাণু হতে পারে, যেমন সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে, সাইটোপ্লাজমিক অঙ্গাণু। সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে আমরা বলতে পারি যে গলগি বডি, তারপর বলতে পারি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর আমরা বলতে পারি রাইবোজোম, তারপর মাইটোকন্ড্রিয়া, তাই না? এগুলো হচ্ছে কমনলি আমরা বলে থাকি, লাইসোসোম, সেন্ট্রিওল ইত্যাদি ইত্যাদি আরও থাকে। আচ্ছা, তো এই যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলোও কিন্তু থাকে না। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, যে এদের বিপাকীয় কার্যক্রম নেই এবং এদের মধ্যে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। কোষীয় অঙ্গাণু থাকে না, তার মানে এদের সাইটোপ্লাজম নাই। কোষীয় অঙ্গাণু নাই, তার মানে এদের সাইটোপ্লাজমও নাই। তাহলে আমরা বলতে পারি এদের সাইটোপ্লাজম নাই। এটা একটা প্রশ্ন আসছে যে অপশনে ছিল যে ভাইরাসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক বা সঠিক নয় এরকম। তো যদি সঠিক নয় বলে তাহলে অপশনে থাকবে এরকম যে ওদের সাইটোপ্লাজম আছে। ওকে, তো আসলে কিন্তু ওদের সাইটোপ্লাজম নাই বা সাইটোপ্লাজমের অঙ্গাণু নাই। আচ্ছা, তারপর হচ্ছে ওদের কি কোষ ঝিল্লি আছে? কোষ ঝিল্লিও নাই। কোষ ঝিল্লি বা কোষ প্রাচীর যেটাই আমরা বলি, এগুলোও কিন্তু ওদের নাই। কোষ ঝিল্লি, তারপর কোষ প্রাচীর, এগুলো ওদের থাকে না। তা আমাদেরকে জানতে হবে যে ওদের কী কী থাকে না। তাহলে আমাদের কিন্তু অনেক কিছু সহজ হয়ে যাবে, যে কী কী থাকে সেটা আমরা বের করতে পারবো খুব সহজেই। আচ্ছা, তো কোষ ঝিল্লি নাই, কোষ প্রাচীর নাই, এগুলো গেল। তারপর হচ্ছে ওদের যেহেতু অঙ্গাণু নাই, তাহলে বিপাকীয় কার্যক্রম হয় না, বিপাকীয় এনজাইমও নাই, ইত্যাদি যে বিষয়গুলো ওদের থাকবে না। তারপর
ওদের প্রজনন নিয়ে আলোচনা করা যায়। ওদের প্রজনন, ওরা কিন্তু স্বাভাবিক যে প্রজনন আছে সেইভাবে কিন্তু হয় না, বা এরা কিন্তু স্বাধীন না প্রজননের ক্ষেত্রে, এরা কিন্তু স্বাধীন না প্রজননের ক্ষেত্রে। তো এরা হচ্ছে পরাধীন, বা আমরা এদেরকে এই জন্য বলতে পারি যে এরা হোস্টের উপর ডিপেন্ড। এটা হচ্ছে কি হোস্টের উপর ডিপেন্ডেন্ট। মানে যখনই একে কোনো একটা লিভিং বডিতে প্রবেশ করানো হবে, এটার মানে হচ্ছে যে যখনই এদেরকে কোনো একটা লিভিং অর্গানিজম বা লিভিং একটা বডিতে প্রবেশ করানো হবে, লিভিং অর্গানিজমে প্রবেশ করবে, তখনই হচ্ছে এরা কি করতে পারে, বংশবৃদ্ধি করতে পারে। তখন এরা কি করতে পারে, বংশবৃদ্ধি করতে পারে। কিন্তু আমরা ভাইরাসের ক্ষেত্রে বংশবৃদ্ধি কথাটা বলবো না, আমরা বলবো যে এরা সংখ্যা বৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধি পায়। কারণ যেহেতু এরা সাধারণত জড়ীয় বৈশিষ্ট্য, তা আমরা এদের ক্ষেত্রে বলবো যে এরা সংখ্যা বৃদ্ধি করে, বংশবৃদ্ধি করে না। আচ্ছা, তো কোনো একটা লিভিং অর্গানিজম প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তো এইটারই আমরা পরবর্তীতে আমরা পড়ি যে কীভাবে করে, সেটাই আমরা পড়ি লাইটিক অ্যান্ড লাইসোজেনিক চক্রে, যেটা ভাইরাসের মধ্যে, ব্যাকটেরিয়ার মধ্যে এরকম লাইটিক এবং লাইসোজেনিক দুইটা চক্র আছে, যার মাধ্যমে এরা কী করে, সংখ্যা বৃদ্ধি করে থাকে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে পড়লাম যে জীবের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত যেগুলো ওর নাই, অ্যান্ড কী কী আছে যেই জন্য আমরা ওকে জীব বলতেছি। অ্যাকচুয়ালি কী কী আছে যেটার জন্য আমরা ওকে জীব বলি। ওর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে বললাম ওরা সংখ্যা বৃদ্ধি করে, এই জন্য ওকে আমরা জীব বলি। তাহলে জীব বলার কারণ কি, ওকে জীব বলার কারণ একটা কারণ হচ্ছে মাল্টিপ্লাই করতে পারে বা সংখ্যা বৃদ্ধি করতে পারে, এটাকে আমরা জীবীয় বৈশিষ্ট্য বলতে পারি। আরেকটা হচ্ছে এর মধ্যে ডিএনএ অথবা আরএনএ, এটা নিয়েও কিন্তু এমসিকিউ আছে। ওর মধ্যে কি দুইটাই থাকে না, হয়তো ডিএনএ থাকবে, হয়তো আরএনএ থাকবে, যে কোনো একটা। এটা অবশ্যই খেয়াল রাখবা যে আমরা সাধারণত প্রকৃত কোষের যেটা আমরা পাই, যে ডিএনএ থাকে আরএনএ থাকে একটা কোষের মধ্যেই, কিন্তু ডিএনএটা সাধারণত নিউক্লিয়াসে বেশি থাকে, প্রায় 90%, আর 10% থাকে আরএনএ নিউক্লিয়াসের মধ্যে। আর আবার সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে আরএনএ থাকে বলতে গেলে বেশিরভাগই, ডিএনএ বলতে গেলে থাকি না, এরকম আর কি। তো কিন্তু কোষের মধ্যে ডিএনএ আরএনএ দুইটাই আছে, স্বাভাবিক ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে বা প্রকৃত কোষের ক্ষেত্রে। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কিন্তু হয়তো ডিএনএ থাকবে, হয়তো আরএনএ থাকবে, যে কোনো একটা থাকবে। এটা অবশ্যই ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে, ডিএনএ আরএনএর যে বিষয়টা। আচ্ছা, এবং ওর সাধারণত ডিএনএ আরএনএর সাথে হচ্ছে প্রোটিনও থাকে, কিছু ক্যাপসিড নামক প্রোটিন আছে, সেগুলো থাকে। তো এটা হচ্ছে তোমরা একটু মনে রাখবা। তারপর হচ্ছে আর একটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে যেহেতু ডিএনএ আরএনএ থাকে, তাহলে ওর এখানে হচ্ছে কি মিউটেশনও হতে পারে। ডিএনএ আরএনএ যেহেতু থাকে, ডিএনএ অথবা আরএনএ, সো ও হচ্ছে কি মিউটেশন হইতে পারে, বা ওর হচ্ছে কি অভিযোজন ক্ষমতা আছে, অর্থাৎ অভিযোজিত হইতে পারে, মানে হচ্ছে কি খাপ খাওয়াই নিতে পারে, অভিযোজিত হতে পারে বা খাপ খাওয়া নিতে পারে। তারপর আর কি কি হতে পারে, ওর হচ্ছে কি জিনগত পুনর্বিন্যাস দেখা যেতে পারে, জিনগত পুনর্বিন্যাস, ওইটাই কি আমরা মিউটেশন বলতে পারি। মিউটেশন হচ্ছে কি মূলত আমরা জিনে পড়ছি না যে বেস পেয়ার থাকে, বেস, তিনটা বেস মিলে কি হয়, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন বা ইউরাসিল, এরকম, এগুলো তো হচ্ছে বেস। তো এরকম তিনটা বেস মিলে হয় একটা কোডন। সো এই কোডনগুলোর মধ্যে যদি পরিবর্তন হয়, তখনই আমরা সেটাকে মিউটেশন বলি, পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য বেস সিকোয়েন্স অফ ডিএনএ আর আরএনএ। আচ্ছা, তো যাই হোক, তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তো সব থেকে ইম্পর্টেন্ট এখানে এটা যে ডিএনএ আরএনএর কনসেপ্টটা, তারপর হচ্ছে সংখ্যা বৃদ্ধি করে, নট বংশ বৃদ্ধি। ওর ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখতে হবে। আর হচ্ছে কিন্তু ডিপেন্ডেন্ট প্রজননের জন্য। আর হচ্ছে ওর মধ্যে কিছুই নাই, ওর মধ্যে কোনো কোষীয় অঙ্গাণু টঙ্গাণু কিছু থাকে না, ইভেন ও কোনো বিপাকীয় কার্যক্রম করতে পারে। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে আমরা এখানে মোস্ট অফ দ্য প্রশ্নের অ্যান্সার করতে পারবো। এরপর আছে ওর কিছু জড় বৈশিষ্ট্য, যেখান থেকে খুব বেশি প্রশ্ন আসে নাই, জড় বৈশিষ্ট্য। তো তাও জড় বৈশিষ্ট্যগুলো আমরা কিছু আলোচনা করি। যেমন ও হচ্ছে অকোষীয়, ওকে আমরা কোষ বলি না। ভাইরাসকে কিন্তু আমরা কখনোই কোষ বলবো না। তো ভাইরাসকে হচ্ছে ভাইরাস, কারণ কি, কারণ ভাইরাস হচ্ছে নিষ্ক্রিয় অবস্থা পড়ে থাকে, নিষ্ক্রিয় একটি রাসায়নিক কণার মতো আচরণ করে, নিষ্ক্রিয় রাসায়নিক কণা বা বস্তুর ন্যায় আচরণ করে, বস্তুর মতো আচরণ করে, তাই আমরা এটাকে কি বলি, অকোষীয় বলি, এটাকে আমরা কোষীয় বলি না। তো এটা হচ্ছে একটা বিষয়। তারপর আমরা আরো বলতে পারি যে জিনিসগুলা, যেহেতু এটা রাসায়নিক কণা বা বস্তুর মতো আচরণ করে, কোষের মতো আচরণ করে না, তাহলে এটাকে কি করা যায়, কেলাসিত করা যায়। এটাকে কি করা যায়, কেলাসিত বা ক্রিস্টালাইজেশন করা যায়, ক্রিস্টালাইজ করা যায়, কেলাসিত বা ক্রিস্টালাইজ করা যায়। তাছাড়াও কি কি করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়। তারপর সেটা তলানি করা যাবে। এটা তো বস্তু, এটা তো কোষ না, কিন্তু কোষের ক্ষেত্রে কিন্তু এটা করা সম্ভব হতো না। তারপর ব্যাপন করা যাবে, কারণ যে রাসায়নিক বস্তু আছে সেগুলো কি হয়, ব্যাপন হয়, তার মানে এটা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে, ব্যাপিত হইতে পারে। তো এই বৈশিষ্ট্য, এই জিনিসগুলো ঘটবে। তারপর ওর কিন্তু কোনো দৈহিক বৃদ্ধি নাই, ওর কিন্তু কোনো দৈহিক বৃদ্ধি, এই জিনিসগুলো পাওয়া যাবে না। ওকে দৈহিক বৃদ্ধি পাওয়া যাবে না, কারণ ওর মধ্যে দৈহিক বৃদ্ধির জন্য তো, দৈহিক বৃদ্ধি কাদের হয় সাধারণত,
যারা জীব বা যাদের মধ্যে হচ্ছে বিভিন্ন বিপাকীয় কার্যক্রমগুলো হয়, তো ওর মধ্যে এগুলো হয় না, তো ওর দৈহিক বৃদ্ধিও হবে না। আচ্ছা, তারপর হচ্ছে ওরা কিন্তু অ্যাসিড, তারপর হচ্ছে বেজ বা ক্ষার ক্ষার তারপর লবণ, এগুলো কিন্তু ওরা প্রতিরোধ করতে পারে, এই সক্ষমতা ওদের আছে, কারণ ওরা নিজেরাই তো হচ্ছে রাসায়নিক কেমিক্যালের মতো, তাই না? সো ওরা কেমিক্যালের প্রতিরোধ করতে পারে। আর ওদের যদি অ্যান্টিবায়োটিক দাও তাহলে কিন্তু ওদের কোনো কাজ হবে না। তো এগুলো হচ্ছে মূলত ওদের কিছু জীবীয় এবং জড় বৈশিষ্ট্য। তো এই জিনিসগুলো আমরা একটু যদি মনে রাখি তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। তাছাড়া আমরা আরেকটা একটু বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে গঠন নিয়ে একটু আমরা আলোচনা করি। আমরা গঠনটা নিয়ে ওটা এইখানে দেখাই ফেলি, ভাইরাসের গঠন। তো ভাইরাসের গঠনের মধ্যে মূলত আমরা যেভাবে ভাগ করতে পারি যে এটা টোটালটা যদি একটা ভাইরাস হয়ে থাকে এবং এর কোনো কিন্তু নির্দিষ্ট শেপ থাকে না, শেপও আছে, বিভিন্ন শেপের ভাইরাস পাওয়া যায়, সেটা আমরা পড়বো পরবর্তীতে। বাট আমরা একটা র্যান্ডমলি একটা নিলাম যে এরকম একটা শেপের ভাইরাস, এবং এর কেন্দ্রে সাধারণত সেন্ট্রালি যেটা থাকে যে হয়তো একটা ডিএনএ থাকবে, হয়তো একটা আরএনএ থাকবে, যে কোনো একটা থাকবে, অর্থাৎ এর কী থাকবে, জেনেটিক ম্যাটেরিয়ালস থাকবে বা কেন্দ্রীয় বস্তু। আচ্ছা, তো এটাকে আমরা কি বলতে পারি যে এর কি আছে, একটা নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকতে পারে, আইদার ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড অথবা আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, যে কোনো একটা থাকবে, যে কোনো একটা নিউক্লিক অ্যাসিড থাকবে ডিএনএ আর আরএনএ মধ্যে যে কোনো একটা। আচ্ছা, এটাকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে ওর জেনেটিক ম্যাটেরিয়াল। এটাকে আমরা কি বলতেছি, ওর জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে এর মধ্যে ইনফরমেশন থাকে, অ্যান্ড এটার ভিত্তিতেও কি করতে পারে, মিউটেশন হতে পারে, জিনগত পুনর্বিন্যাস করতে পারে, ইত্যাদি বিষয়গুলো ঘটে। আচ্ছা, এরপর ওর আরেকটা বিষয় থাকে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওর আরেকটা বিষয় হচ্ছে ক্যাপসিড থাকে, ক্যাপসিড। ক্যাপসিড ক্যাপসিড হচ্ছে কি একটা মূলত প্রোটিন আবরণ। ক্যাপসিড কি, ক্যাপসিড হচ্ছে মূলত প্রোটিন আবরণ। তো ক্যাপসিড আসলে কি বলে, এই যে ডিএনএ, যেটা আমরা একটু ভালো মতো দেখাই এটাকে, ধরা যাক এরকম ওর হচ্ছে ডিএনএ আছে, and এটাকে ঘিরে যে আবরণটা থাকে, নর্মালি আমরা দেখি কি আমাদের ডিএনএকে ঘিরে কি থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, তাই না? নিউক্লিয়াস বলি যেটাকে আমরা। কিন্তু ওদের যে ডিএনএটা সেটাকে ঘিরে থাকে যেটা, সেটাকে আমরা কি বলি, ক্যাপসিড বা প্রোটিন আবরণ একটা। এই ক্যাপসিড বা প্রোটিন আবরণ কি করে, ক্যাপসিড বা প্রোটিন আবরণ এই ডিএনএকে বা আরএনএকে হচ্ছে ঘিরে থাকে। অ্যান্ড এই ক্যাপসিডের মধ্যে অনেক ভাগ আছে, এরকম খণ্ড খণ্ড আকারে থাকে। তো এই যে ক্যাপসিডের যে ভাগগুলা এরকম খণ্ড খণ্ড আকারে থাকে, আমি আরেকটু ভালো মতো দেখাই, এরকমভাবে ভাগ ভাগ আকারে থাকে, খণ্ডাকারে, সেগুলোকে কি বলা হবে তাহলে, ক্যাপসোমিয়ার বলা হবে। এরকম প্রত্যেকটা ক্যাপসিডের খণ্ডমিয়ারকে কি বলা হবে, ক্যাপসোমিয়ার বলা হবে। তো এরকম একটা প্রশ্ন আসছিল যে টিএমভি ভাইরাসে কয়টা ক্যাপসোমিয়ার থাকে। তো এরকম একটা প্রশ্নই আসছিল পুরা এসে গত 20 বছর বা 15 বছরের মধ্যে। তো এরগুলো খুব কমন না। আচ্ছা, তাও আমরা জেনে রাখবো। তো এই তো ওর মূল গঠন হচ্ছে তাহলে নিউক্লিক অ্যাসিড থাকবে এবং ক্যাপসিড থাকবে, ক্যাপসিড বা ক্যাপসোমিয়ার থাকবে। আচ্ছা, এবং এই ক্যাপসিডকে ঘিরে সাধারণত যেটা থাকতে পারে, এই যে এই একটা আবরণ বা এনভেলপ থাকতে পারে, এটাকে আমরা কি বলতে পারি, আবরণ বা এনভেলপ। কিন্তু এটাকে কিন্তু আমরা নিউক্লিয়ার নিউক্লিয়ার নো সরি, এটাকে কিন্তু আমরা সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি বলবো না, এটা কিন্তু এনভেলপ, নট কোষ ঝিল্লি। এটা কিন্তু কোষ ঝিল্লি না। দেখে মনে হতে পারে যে এটা কোষ ঝিল্লি, বাট অ্যাকচুয়ালি কিন্তু না, এটা কোষ ঝিল্লি না, কোষ প্রাচীরও না। সো ওর ক্ষেত্রে আমরা কি বলি, ওর ক্ষেত্রে আমরা বলি যে ওর হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মধ্যে আছে ডিএনএ বা আরএনএ, আর হচ্ছে ক্যাপসিড বা প্রোটিন আবরণ থাকে ডিএনএ আরএনএকে ঘিরে, এবং এই ক্যাপসিডকে ঘিরে আবার হচ্ছে একটা আবরণ বা এনভেলপ থাকে। তো এখন এগুলোর মধ্যে আবার ডিটেলস অনেক আলোচনা আছে। যেমন হচ্ছে আমরা যদি একটু ডিটেলসে বলি যে নিউক্লিওয়েড একটা কথা আছে, যে ক্যাপসিড দ্বারা পরিবেষ্টিত যে অঞ্চল বা কেন্দ্রীয় নিউক্লিয়িক অ্যাসিড, সেই অঞ্চলটাকে বলা হয় নিউক্লিওয়েড। মানে যে ক্যাপসিড দ্বারা যে বেষ্টিত যে অঞ্চলটা, নিউক্লিক অ্যাসিডকে যে ক্যাপসিড বেষ্টিত করে রাখছে, সেই অঞ্চলকে আমরা কি বলতে পারি, নিউক্লিওয়েড। তো এটা আমরা একটু মাথায় রাখতে পারি, নিউক্লিওয়েড কি জিনিস। আচ্ছা, তারপর সাথে আমরা ক্যাপসিড নিয়ে আমরা কি কি জিনিস মাথায় রাখতে পারি, যে ক্যাপসিডের প্রধান কাজ কি, ক্যাপসিডের প্রধান কাজ হচ্ছে কি, এই যে ডিএনএ আরএনএকে যেহেতু ঘিরে থাকে, তাহলে এরা কি করে, ডিএনএ আরএনএ বা অর্থাৎ নিউক্লিক অ্যাসিড যেটা আছে সেটাকে প্রোটেকশন দেয় বা রক্ষা করে। এই হচ্ছে ওর মূল কাজ, ডিএনএ বা আরএনএকে সুরক্ষা দেওয়া। তাছাড়া এই ক্যাপসিডের কিন্তু কি আছে, এই ক্যাপসিড কিন্তু একটা অ্যান্টিজেনের মতো আচরণ করে। ক্যাপসিড কিন্তু অ্যান্টিজেনের মতো আচরণ করে, অর্থাৎ আমাদের বডিতে যদি এটা প্রবেশ করে, তাহলে বডি এর বিরুদ্ধে কি করে বলবে, একটা ইমিউন রেসপন্স দিবে, বা ইমিউন রেসপন্সে সাড়া দিবে, এবং পরবর্তীতে মানে কি হতে পারে, সর্দি, জ্বর, হাঁচি কাশি, এগুলো আমরা দেখতে পারি ইমিউন রেসপন্স হিসেবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে বহিস্থ আবরণ বা এনভেলপ। এখন এনভেলপ বা বহিস্থ আবরণের বিষয়ে কি আছে, যে এনভেলপ কি সবার থাকে না, সবার থাকে না। তো মূলত এই যে বহিস্থ আবরণ বা এনভেলপ, এটা মূলত
লিপিড দিয়ে গঠিত, লিপিডের আবরণ। এটা মূলত কি লিপিড বা লিপোপ্রোটিন স্তর দ্বারা গঠিত, লিপোপ্রোটিন বা লিপিড বা লিপোপ্রোটিন স্তর দ্বারা গঠিত। অ্যান্ড এদেরকে কি বলা হয়? পেপ্লোমিয়ার বলা হয়। এদেরকে কি বলা হয়? পেপ্লোমিয়ার বলা হয়। অ্যান্ড যাদের ক্ষেত্রে লিপিড এর আবরণ বা এনভেলপ বা এই যে লিপোপ্রোটিন স্তরটা যেটা থাকে বা পেপ্লোমিয়ার যাদের ক্ষেত্রে এটা থাকবে, তাদেরকে কি বলা হবে? লিপোভাইরাস বলা হবে। তাদেরকে কি বল? তাদেরকে বলবো হচ্ছে লিপোভাইরাস। ওকে, তো এই যে লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে কি বলা হয়? লিপোভাইরাস বলা হয়। তো আমরা এটার কিছু এক্সাম্পল মনে রাখতে পারি, যেমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে কি লিপোভাইরাস। যদিও আমরা এক্সাম্পলগুলো সব একসাথে পড়াবো, তো তাও আমরা এখানে বলে নিই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তারপর হচ্ছে হারপিস, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, তারপর হচ্ছে এইচআইভি ভাইরাস, তারপর করোনা ভাইরাস, এগুলো সবই হচ্ছে কি লিপোভাইরাস। এগুলো আমরা পরে ছন্দ দিয়ে আমরা দেখাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। বাট এখন তোমরা তাহলে কি কি জানলা, যে ভাইরাসের বৈশিষ্ট্য কী কী এবং ভাইরাসের গঠনে কী কী আছে? নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড ডিএনএ বানানোর যে কোনো একটাই থাকতে হবে। আর তারপর এটার আশেপাশে ঘিরে আছে কি ক্যাপসিড বা প্রোটিন আবরণ, যেটার কাজ কি নিউক্লিক অ্যাসিডের প্রোটেকশন দেওয়া, তাই না? আর এটার আর একটা কাজ কি, এরা হচ্ছে কি অ্যান্টিজেন হিসাবে কাজ করতে পারে, অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। এবং বডিতে এরা কী করে, আমাদের বডি এই অ্যান্টিজেনের বিরুদ্ধে, ভাইরাসের যে ক্যাপসিড যেটাকে অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত করে, সেটার বিরুদ্ধে কী করে, ইমিউন রেসপন্স দিতে পারে। ফলে কী হয়, সর্দি জ্বরের উদ্রেক হতে পারে। আচ্ছা, এরপর আর একটা কী থাকতে পারে, সবার থাকে না, কিছু কিছু ভাইরাস আছে তাদের আবরণ বা বহিঃস্থ আবরণ বা লিপোপ্রোটিন স্তর বা লিপিড স্তর থাকতে পারে। এটাকে কী বলা হয়? স্তরের আর একটা নাম হচ্ছে পেপ্লোমিয়ার। এই স্তরের আর একটা নাম হচ্ছে পেপ্লোমিয়ার। এবং এদের এই যাদের এই যেসব ভাইরাস হচ্ছে এটা থাকবে, তাদেরকে বলা হবে লিপোভাইরাস। কাদের থাকবে? ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি আর করোনা ভাইরাসগুলোর ক্ষেত্রে। আচ্ছা, তো এই ছিল আমাদের বৈশিষ্ট্য এবং আবরণ সম্পর্কিত কথাবার্তা, ভাইরাসের বৈশিষ্ট্য এবং আবরণ নিয়ে। আমরা এরপর ভাইরাসের হিস্ট্রিটা নিয়ে একটু আলোচনা করব, এবং আমরা দেখব আর কী কী আসছে। আমরা শুধুমাত্র এই কিছু বিষয়গুলো আলোচনা করলাম যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট। এরপর আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।